আরে ওই রুমে না, তুমি আমাদের রুমে চলো। মানে? এটাই তো আমাদের রুম। তুমি আগের রুমটায় চলো, সেকেন্ড ফ্লোরে। নূর বেশ খুশি হয়ে গেল এটা ভেবে যে তারা আবার আগের রুমে থাকবে। নূর বাচ্চাদের নিয়ে উপরে চলে যাচ্ছিল, তখনই সে বলে উঠল, সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু রজনীকে তো কাল থেকে একটা বারের জন্য দেখতে পেলাম না। কোথায় ও? মিসেস কাজল বললেন। রজনী কাল বেশ রাত করেই বাসায় ফিরেছে। জিজ্ঞেস করাতে বলল ও কোনো ওর ফ্রেন্ডের বাসা ছিল, আর আজ হয়তো ওর রুমেই আছে। ও আচ্ছা। আজ আবনুরা আর আনায়রার আকিকা, দুইটা গরু জবাই করা হবে সে উপলক্ষে। সকাল থেকে সবাই ব্যস্ত সেই কাজে। নূর পুরোপুরি সুস্থ। বাড়ির পেছনের দিকটায় গরু জবাই করা হচ্ছে, সেখানে উপস্থিত সকলে। বাড়ির মহিলারাও গিয়েছে সেথায়। আবনুরা ও আনায়রাকে ঘুম পাড়িয়ে নুরু গোসলে গেছে। গোসল সেরে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। হেয়ার ড্রায়ার দিয়ে চুল ড্রাই করছে সে। হঠাৎই আয়নার মাঝেই চোখ গেল বিছানায়। আবনুরা আর আনায়রা নেই সেখানে। নূর তড়িৎ বেগে পেছনে ঘুরে তাকালো। আবনুরা ও আনায়রাকে দেখতে না পেয়ে নূর মুখ ধক করে উঠল। সারা ঘর চোখ বুলালো, কিন্তু তাদের দেখা মিলল না। নূর আশেপাশের ঘরেও দেখলো, সেখানেও দেখতে না পেয়ে ছুট লাগালো বাড়ির পেছনে। এক দৌড়ে আসায় হাঁপাতে হাঁপাতে এসে সে সবার উদ্দেশ্যে কাঁদতে কাঁদতে বলল, আমার আমার বাচ্চারা নেই। নূরের কান্না মিশ্রিত কণ্ঠে বাচ্চারা নেই শুনতে সবাই হতবাক হয়ে তাকালো নূরের দিকে। আবির নূরের দুই বাহু চেপে ধরে বলল, কি বলছো সব তুমি? নেই মানে কোথায় তারা? নূর কাঁদতে কাঁদতে বলল, জানি না কোথায়। আমি তাদের ঘুম পাড়িয়ে গোসলে ঢুকেছিলাম, আর এসেই দেখছি তারা কোথাও নেই। আমি আশেপাশের ঘরগুলোতেও চেক করেছি, কিন্তু তাদের পাইনি। ওদেরকে আমার কাছে এনে দাও, আমি বাঁচবো না তাদের ছাড়া। আবির রেগে বলল। ড্যাম ইট, তোমার খেয়াল রাখা উচিত ছিল। নূর কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। মিসেস কাজল এসে আগলে নিলেন মেয়েকে। বাকিরা দৌড়ে গেল বাসার দিকে। সবার মাথায় এখন একটাই প্রশ্ন, কোথায় গেল আবনুরা ও আনায়রা? চৌধুরী বাড়ির সবাই তন্ন তন্ন করে বাড়ির প্রত্যেকটি কোণা খুঁজলো, কিন্তু কোথাও কোথাও আবনুরা ও আনায়রাকে খুঁজে পেল না। সবাই খুব ভয় পেয়ে গেল। বাচ্চা দুটো কি কিডন্যাপ হয়েছে, এটা সবাই খুব ভালো করে বুঝে গেল। এদিক নূর কাঁদতে কাঁদতে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। মিসেস কাজল মেয়েকে সামলানোর চেষ্টা করছেন। এদিকে বাচ্চা হারানোর শোকে, অন্যদিকে স্ত্রীর কান্না। দুটোই যেন কুরে কুরে খাচ্ছে আবিরকে। আবির দেরি দেরি না করে ফোন করলো কাউকে। ফোনের ও পাশের ব্যক্তির সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেল সদর দরজা দিয়ে। আবিরকে বেরোতে দেখে আকাশও তার পিছু নিল। আবির ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করতে যাবে, সে সময় আকাশ দৌড়ে পাশের সিট দখল করে নিল। মুহূর্তে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল আবির। কি মনে করেছিস তোরা? হুম, আমার সর্বস্ব কেড়ে নিয়ে খুব শান্তিতে থাকবি? এই রজনী থাকতে কখনোই তা সম্ভব না। আমার জীবনে সুখ আসেনি তোর জন্য নূর, আর আমিও তোর জীবনে কোনো দিন সুখ আসতে দেব না। তোর বাচ্চা দুটোকে আমি কি করব জানিস? এসিড দিয়ে পুড়িয়ে মারবো দুজনকে, যাতে করে দুজনের এক বিন্দু চিহ্ন যেন না থাকে। রজনী অ্যাসিড দিয়ে বাচ্চাদেরকে গায়ে ঢালতে যাচ্ছিল, তখনই একটি হাত এসে তাকে আটকায়। আরে সুইট হার্ট, এত তাড়াতাড়ি? হ্যাঁ, এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি তো এই বাচ্চাদের মারা যাবে না। একটু থামো, ভালো করে খেলি আমি ওদের সাথে। খেলবেন মানে? বাচ্চা দুটোকে কি আপনি মারবেন না? আরে বাবা, মারবো তো। আমার থেকে আমার সন্তানকে আলাদা করেছে ওই আবির, আর ওর বাচ্চাদের আমি কিভাবে ছেড়ে দিই? মারবো তো, নরক যন্ত্রণা দিয়ে মারবো আবির আর ওর বাচ্চাদের। কিন্তু ভালোভাবে খেলতে দাও, আঘাত করতে দাও ওর বাচ্চাদের। আঘাত করে একটা ভিডিও বানাবো, তারপর সেটা আবিরকে পাঠাবো, যাতে করে তারা বেঁচে থাকতেও মরে যায়। কুড়ালটা দাও আমাকে। কুরুল এখানে? কুরুল কোথা থেকে আসবে? আরে আছে আছে, দেখো, ওই তো ওই কোণার দিকে। আমি তো এদের আপ্যায়নের সব ব্যবস্থাই করেই রেখেছি। রজনী একটা কুড়াল নিয়ে এসে দিল লোকটির হাতে। রজনী ভাবছে কি করবে সে এই কুড়ালটি দিয়ে। এই কুড়ালটি দিয়ে কি এই কয়েকদিনের বাচ্চাগুলোকে সে আঘাত করবে? এত মর্মান্তিক মৃত্যু দিবে সে এদেরকে? এতটা নিষ্ঠুরতা? না না, আমি এসব কি ভাবছি? বাচ্চা দুটো মরে গেলেই বা আমার কি? আমার তো এতে লাভ। মরে যাক দুটোই, আমার বাচ্চা ওদের মায়ের জন্য পৃথিবীতে আসতে পারেনি। পৃথিবীর আলো দেখার আগেই ওদের মা আমার বাচ্চাকে মেরে ফেলেছে। লোকটি কুড়ালটি দিয়ে বাচ্চাদের আঘাত করতে যাবে, তখনই কেউ চিৎকার দিয়ে বলে উঠল, থামো, এই ভুল তুমি করো না। আমার বাচ্চাদের গায়ে হাত দেওয়ার দুঃসাহসে তুমি করো না।
আমার ফুলদের গায়ে হাত দেওয়ার দুঃসাহস যদি তুমি করেছো, তাহলে তোমার ওই হাত আমি কেটে গুড়িয়ে দেবো, শুয়োরের বাচ্চা। রজনী আবিরকে দেখে ভয় পেয়ে গেল, মনে মনে বলল, আবির এই জায়গাটার খোঁজ কিভাবে পেল? এত নির্জন জায়গায় আমি বাচ্চাদের নিয়ে আসলাম, তবুও সে জায়গাটা কিভাবে পেয়ে গেল? কি করবে এবার? আমি এবার কি করব? সে কি আমায় পুলিশে দিয়ে দেবে? আহ, আমায় যদি সে পুলিশে দেয়, তাহলে আমি পুরো চৌধুরী ভিলার লোককে শেষ করে তারপর চলে যাব। লোকটি আবিরকে দেখে হাসলো, বলল, এত তাড়াতাড়ি খোঁজ পেয়ে নিলে আবির? ভালো, কিন্তু কোনো লাভ হবে না। তুমি না তোমার সন্তানদের বাঁচাতে পারবে, আর না নিজেদের। একদিকে আমার ভালোই হলো, এক ঢিলে দুইটা পাখি মারা যাবে। তোমার সন্তানদের সাথে সাথে আজ তোমাকেও মেরে ফেলবো। আবির ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, দিনের স্বপ্ন দেখা ছেড়ে দিন মিস্টার খান। ভালোই তো মনে আছে আমাকে। ভেরি গুড, লড়াইটা এবার সামনাসামনি হয়ে যাক, কি বলো? সেই সাহস আছে আপনার? আপনার ছেলেরও নেই সেই সাহস, আর না আপনার আছে। ছেলে যেমন পিঠ পিছে ছুরি চালিয়েছে, পরিচয় গোপন করে ব্ল্যাকমেল করে আমার নূরকে বিয়ে করতে চেয়েছিল সে, আর আপনিও ঠিক তাই করছেন। পেট পিছে ছুরি বসিয়েছেন ঠিক আপনার ছেলের মতোই। তাকে তো জেলে পাঠিয়েছি, এখন আপনার পালা। পারবে না, পারবে না আবির। আমার ছেলেকে জেলে পাঠিয়েছো ঠিকই, কিন্তু আমাকে পারবে না। আমি তোমার পুরো পরিবার ধ্বংস করতে এসেছি। আমার ছেলের জন্য আমি সব করতে পারি, সব। তাই নাকি? ঠিক আছে, এবার জেলে গিয়ে আপনার ছেলের শখ পূরণ করবেন। কে জেলে পাঠাবে? তুমি? জেলে পাঠানোর জন্য তো জীবিত থাকতে হবে। এ বলে সে একটি গান বের করলো এবং তাক করলো আবিরের দিকে। তখনই কেউ একজন পিছন থেকে জাপটে ধরলো তাকে। আকাশ জাপটে ধরেছে তাকে। তুই এত সহজে আমার পরিবার ধ্বংস করবি? তোকে আজীবনের মতো শেষ করে দেবো আমি। তারপর দেখবো তুই কিভাবে আমার পরিবারের দিকে হাত বাড়াস। মিস্টার খান আকাশের সাথে ধস্তাধস্তি করে পেরে উঠছে না। রজনীর দিকে তাকিয়ে সে কিছু ইশারা করলো। রজনী তৎক্ষণাৎ বাচ্চাদের মধ্যে একজনকে কোলে নিয়ে এলো এবং একটা ছুরি ধরলো তার গলায়। ছেড়ে দাও ওনাকে, না হলে এই বাচ্চাকে একদম চানে শেষ করে দেবো। আবির আর আকাশ থমকালো। এরকমটা যে হবে তারা সেটা কল্পনাও করেনি। আকাশ ছেড়ে দিল মিস্টার খানকে, বলল, ঘরশত্রু যে বিভীষণ সেটা আজ টের পেলাম। তোর মতো আশ্রয়হীন মেয়েকে আমরা জায়গা দিলাম, থাকতে দিলাম, খেতে দিলাম, আর তুই তুই কি করলি? যে প্লেটে খেলি সেই প্লেটেই ফুটো করলি। না হওয়া শ্বশুরের সাথে হাত মিলিয়ে তুই এসব করলি। যার ছেলে তোকে ঠকিয়েছে, যার জন্য তোর এত বড় দুর্ঘটনা ঘটে গেল, তার সাথে তুই হাত মিলিয়ে, বাহ, চমৎকার। রজনী চেঁচিয়ে বলে উঠল, বেশ করেছি, হাত মিলিয়েছি। তোমাদের প্রতি আমার ভীষণ রাগ, আর এখন তোমাদের মেরেই আমার সেই রাগ ঠান্ডা হবে। আবির ভয়ার্ত চোখ মুখে রাগ নিয়ে বলল, ছেড়ে দাও আমার বাচ্চাদের। তোমাদের শত্রুতা তো আমার সাথে, তাই না? তাহলে আমাকে শেষ করে দাও। তাও আমার বাচ্চাদের ছেড়ে দাও। মিস্টার খান বললেন। ঠিক আছে, ছেড়ে দিলাম, তবে তার আগে তোমাদের তো শেষ করি। আবির কিছু বলতে যাচ্ছিল, কিন্তু একজন অসহায় পিতা সে। বাচ্চাদের বাঁচাতে হলে তো তাকে নিজেকে সমর্পণ করতে হবে। মিস্টার খান এর ইশারায় আবির ও আকাশ এক জায়গায় বসে পড়ল। মিস্টার খান তার লোকদের ইশারা করতে তারা এসে আবির ও আকাশের হাত বেঁধে দিল। দেখলে তো আমার সাথে টক্কর নেওয়ার পরিণাম। এখন তোমার বাচ্চাদের সাথে সাথে তোমাদেরও শেষ করে দেব। এই বলে সে কুড়ালটি নিয়ে বাচ্চাটিকে আঘাত করতে যাবে, তখনই একটা বিরাট শব্দ শোনা গেল। সবাই আতঙ্কিত মুখে দরজার দিকে তাকালো। নূর দাঁড়িয়ে আছে, হাতে একটা গুলি, যেই গুলি থেকে কিছুক্ষণ আগেই বের হয়েছে বুলেট, এবং তা সরাসরি পূর্ব দিকের দেওয়ালের গায়ে গিয়ে বিঁধেছে। নূর গুলিটি এখনো তাক করা আছে মিস্টার খানের দিকে। নূরের চোখে মুখে রাগ স্পষ্ট। কথা যখন সন্তানকে বাঁচানোর, তখন একজন মা ভদ্রতার রূপ ছেড়ে রণমূর্তির রূপ ধারণ করতে পারে। নূরকে উদ্দেশ্য করে রজনী বলল, নূর, তুই এখানে? তুই এই জায়গাটার ঠিকানা কিভাবে পেলি? নূর কিছু বলার আগেই নূরদের কলেজের প্রিন্সিপাল প্রবেশ করলো, বলল, আমি নিয়ে এসেছি নূরকে। তোমার কোলে বাচ্চাদের দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে এখানে কোনো না কোনো উদ্দেশ্য ঠিকই আছে। তাই আমি দেরি না করে দ্রুত নিজের বাসায় গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারলাম নূরের বাচ্চারা মিসিং। তখন আমার সন্দেহ আরও গাঢ় হয়েছিল। আমি নূরকে নিয়ে দ্রুত এখানে চলে আসলাম। আর রাস্তায় কষ্ট পেতে হয়নি, কারণ আমি একজনকে বলে রেখেছিলাম তোমাকে ফলো করতে। যাদের জন্য আমার বাচ্চা রক্ষা পেয়েছে তাদের বাচ্চা রক্ষা করা তো আমার কর্তব্য, তাই না রজনী? সেদিন আকাশ না থাকলে আজ আমার সন্তান এই পৃথিবীতে থাকতো না। ওই জিসান হয়তো আমার বাচ্চাকে মেরে ফেলতো।
বেশ ভালোই করেছেন প্রিন্সিপাল স্যার। এদের সাথে আজ আপনাকে, নূরকে, সবাইকে শেষ করে দেব। নূর চিৎকার দিয়ে বলল। ভুলে যা সেসব কথা, পারবি না তুই কিছুই। না তুই আমার বাচ্চাদের কোনো ক্ষতি করতে পারবি, আর না আমার। তাই নাকি? দেখা যাক। আমি কিন্তু শুট করে দিব রজনী তোকে। ঠিক আছে, দে, শুট করবি তো কর। তোর বাচ্চাও এখন আমার হাতে, তাদের জীবনও আমার হাতে। তোকে না মারতে পারলো তোকে মৃত্যুর যন্ত্রণা দিয়ে মরবো আমি, তোর বাচ্চাদের সাথে নিয়ে মরবো। এক কথায় নূর যেন দমে গেল, অসহায় চাহনি ফেললো তার সন্তানদের দিকে। আর ভুলে কোনো ক্ষতি হয়ে যাবে না তো তার সন্তানদের? নূরের চোখে এক প্রকার ভয় দেখা গেল। কেন করছিস রজনী তুই এমন? কি ক্ষতি করেছি আমরা তোর? কোন ক্ষতিটা করিসনি সেটা বল। তোর জন্য, শুধু তোর জন্য জিসান আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমাকে কলঙ্কিনী করেছে ও, শুধু তোর জন্য। আমায় বাড়ি ছাড়া হতে হয়েছে তোর জন্য। সেদিন যদি সত্যিটা প্রকাশ্যে না আসতো তাহলে সমাজের মানুষ আমাকে ছি ছি করতো না নূর। তোর জন্য আমার মা বাবা আমার মুখ দেখে না, শুধু তাই না, এসব কিছু আমি মনেই করেছিলাম না। আমি তো বাঁচতে চেয়েছিলাম আমার সন্তানকে নিয়ে, তাকে নিয়ে দূরে চলে যেতে চেয়েছিলাম। আমার সন্তান আজ সেও আমাকে ছেড়ে চলে গেছে নূর, তোর জন্য। তুই আমাকে ডেকেছিলি সেদিন, আর আমি তোর আচমকা ডাকে খুব ভয় পেয়ে পড়ে গেছিলাম সেই সিঁড়ি থেকে। সব কিছু তোর জন্য হয়েছে নূর, সব কিছু তোর জন্য। তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। রজনীর অভিযোগে আজ দুই চোখে অশ্রু নূরের। এই সব কিছুর জন্য রজনী তার এত বড় ক্ষতি করছে? অশ্রু ভেজা কণ্ঠে বলল। এসব সত্যি না রজনী, এসব কোনোটাই আমি ইচ্ছে করে করিনি তোর সাথে। হ্যাঁ মানছি জিসান এসব কিছু করেছে আমার জন্য, কিন্তু আমি তো তাকে বলিনি না। আর ওই জিসান যখন জেকে সেজেছিল তখন থেকে আমার সন্দেহ হয়েছিল ওর প্রতি, যে লোকটা ভালো না। আর তুই যে ওর সাথে রিলেশনে গিয়েছিলি সেটাও তো আমরা জানতাম না। আর তোর সন্তান, তোকে বাঁচাতে চেয়েছিলাম, তাই জন্য ডেকেছিলাম। সিঁড়িতে সেদিন চোষা ছিল, আর সেখানে পা রাখলে তুই পিছলে পড়ে যেতি, সেজন্যই তো তোকে আমি ডাক দিয়েছিলাম। না, তুই মিথ্যা বলছিস। তুই আমার ক্ষতি করতে চেয়েছিলি নূর। কথাটি বলে রজনী তেড়ে গেল নূরের দিকে। নূরের হাত থেকে পিস্তলটি কেড়ে নিতে লাগলো। এক সময় নূর আর রজনীর হাতাহাতি শুরু হয়ে গেল। মিস্টার খান তাদের হাতে হাতে দেখে হাসছে, যেন খুব মজা পাচ্ছে সে। আবির ও আকাশ হাত বাঁধা অবস্থায় নিচে বসা। তারা নূর আর রজনীকে থামাতে বলছে, কিন্তু রজনী থামছে না। নূর আর রজনীর হাতাহাতির মধ্যে খুব জোরে বিকট শব্দ হলো, সাথে সাথে নূর ও রজনীর চিৎকার। আকাশ ও আবির নূর বলে চিৎকার করলো। উপস্থিত কেউ বুঝতে পারলো না গুলিটি কার দেহে প্রবেশ করলো। কার দেহে প্রবেশ করলো গুলিটি? নূরের নাকি রজনীর? অকালে কার প্রাণ যাবে, নূর নাকি রজনীর? দুই বান্ধবীর দুই শত্রু হওয়ার মাঝে কি সত্যি নূরের হাত আছে? হঠাৎ ভেসে এলো এক বিকট গুলির শব্দ। চারপাশের নীরবতা যেন মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেল সেই আওয়াজে। প্রত্যেকটি মুখে ছায়া নামলো আতঙ্কের। কেউ থমকে দাঁড়ালো, কেউ ভয় পেয়ে গেল। নিশ্চিত মুহূর্তের ভেতরে প্রবল এক অস্থিরতা ছড়িয়ে পড়ল পুরো পরিবেশে। কার গুলি লাগলো এই প্রশ্নে সবাই নূর ও রজনীর দিকে তাকালো নিঃশব্দে। ইতিমধ্যে প্রিন্সিপাল স্যার মেঝেতে বসে থাকা আবির ও আকাশের হাতের বাঁধন খুলে দিল। তারা সকলে নূর ও রজনীর দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। আবির এক পা করে এগুলো নূর ও রজনীর দিকে। আবির নূরের কাছাকাছি আসতে রজনী ঢলে পড়ল মেঝেতে। রজনীর চোখ এখনো নূরের দিকেই আবদ্ধ। সেই চোখে যেন স্পষ্ট দেখা যাচ্ছে প্রতিহিংসা, ঘৃণা আর দোষারোপ। নূর যেন রজনীর চোখের ভাষা স্পষ্ট বুঝতে পারল। আটকে উঠল সে। এটা সে কি করলো? নিজের হাতে নিজের সইয়ের প্রাণ নিল। এত বড় একটা ভুল কি করে করলো সে? মেয়েটা তো এমনিতেই সবকিছুর জন্য নূরকে দায়ী ভাবে, আবার একটা দায়ভার কিভাবে নেবে সে? নূরের চোখে অশ্রু জমা হলো, হাত কাঁপছে, তার ঠোঁটও কাঁপছে। দুই পা পিছলে সে পড়ে যেতে নিলে আবির তৎক্ষণাৎ এসে তাকে পেছন থেকে ধরে নিল। রজনীর দেহ এতক্ষণে নিথর হয়ে গেছে। হাজারো অভিযোগ কষ্টে চোখ বুঝল সে। চিরজীবনের জন্য তলিয়ে গেল অতল ঘুমে। কোনো ডাক, কোনো আর্তনাদ তাকে আর জাগাতে পারবে না। এই ছিল হয়তো তার নিয়তি, এক দুঃখময় নিষ্ঠুর নিয়তি। রজনী নিথর দেহ দেখে আবির নূরকে রজনীর জায়গায় এক মুহূর্তের জন্য অনুভব করলো। ভাবলো গুলিটা যদি নূরের লাগতো তাহলে নূরেরও এই অবস্থা হতো। আবিরের বুক আটকে উঠল। নূরকে জড়িয়ে নিল তার বক্ষ পিঞ্জিরায়। খুব যত্নে রাখলো সেথায় এদিক। মিস্টার খান রজনীর মৃতদেহ দেখে আশেপাশে কিছু একটা খুঁজলো, পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটি। নূরকে সুস্থ দেখে আকাশ কিছুক্ষণ আগে স্বস্তির শ্বাস ফেলেছিল।
নূর ও আবিরের দিক থেকে চোখ সরাতেই দেখতে পেল মিস্টার খান কুড়াল হাতে আবনুরা ও আনাইরার দিকে এগিয়ে যাচ্ছিল। আকাশ দ্রুত দৌড়ে গেল বাচ্চাদের কাছে। যেই না মিস্টার খান কুড়াল দিয়ে বাচ্চাদের আঘাত করতে যাচ্ছিল, তখনই আকাশ তার কুড়াল সহ হাত ধরে নিল। মিস্টার খান হকচকিয়ে গেলেন। তিনি ভেবেছিলেন সবাই নূরকে নিয়ে ব্যস্ত, এই সুযোগে সে বাচ্চাদের মেরে দিবে, কিন্তু তার আশায় জল ঢেলে দিল আকাশ। কি ভেবেছিস তুই সবার অগোচরে বাচ্চাদের ক্ষতি করবি আর কেউ টেরই পাবে না? ভুলে গেছিস ন্যায় থাকতে অন্যায় কখনো জিততে পারে না। আবির এতক্ষণ নূরকে নিয়ে ব্যস্ত থাকলেও আকাশের কথায় সে নূরকে ছেড়ে মিস্টার খান ও আকাশের দিকে তাকালো। নূরের হুঁশ ফিরে এলো। দৌড়ে গিয়ে বাচ্চাদের আগলে নিল বুকে। হু হু করে কেঁদে উঠল সে। এক মায়ের বুক থেকে বাচ্চাদের আলাদা করলে যে কি কষ্ট, সেটা একমাত্র মাই বলতে পারবে। আবির জোরে ধাপ ফেলে মিস্টার খানের সামনে গিয়ে দাঁড়ালো। ঘুষি মারলো সোজা মিস্টার খানের নাক বরাবর। মিস্টার খানের নাক থেকে অঝরে রক্ত বেরিয়ে এলো। হঠাৎ আঘাতের তাল সামলাতে না পেরে পড়ে গেল আকাশের পায়ের কাছে। আকাশও তার কলার ধরে টেনে তুলল, থাপ্পড় বসালো তার গালে। এভাবে দুই ভাইয়ের বেশ কিছুক্ষণ মারল মিস্টার খানকে। প্রিন্সিপাল স্যার পুলিশকে ফোন করে ডেকে নিয়েছিল আগেই। পুলিশ চলে আসতে আকাশ ও আবির থমকে গিয়েছিল এবং সকল রকম তথ্য প্রমাণ দিয়ে নিয়ে যেতে বলেছিল মিস্টার খানকে। পুলিশও সকল রকম তথ্য প্রমাণ পেয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেল মিস্টার খানকে এবং রজনীর মৃত্যুর ব্যাপারটাও তারা জানালেন। যেহেতু নূর ইচ্ছাকৃতভাবে রজনীকে গুলি করেনি এবং রজনী নিজেই নূরকে মারার উদ্দেশ্যে গিয়েছিল আর ধস্তাধস্তি করতে গিয়ে গুলি লেগে গেছে, সেহেতু নূরের উপর কোনো রকম পুলিশের প্রভাব পড়েনি। পুলিশ রজনীর ডেড বডিটাও নিয়ে গেল সাথে পোস্টমর্টম করানোর উদ্দেশ্যে। সমস্ত ঝুট ঝামেলা শেষে নূর, আবির ও আকাশ ফিরে এলো চৌধুরী ভিলায়। চৌধুরী ভিলায় প্রবেশ করতেই দেখলো পুরো বাড়ি ফাঁকা। বাসার গৃহকর্মীদের জিজ্ঞেস করতেই জানতে পারলো অতিরিক্ত টেনশন করার ফলে মীরার প্রেশার হাই হয়ে গেছে এবং শ্বাসকষ্ট হচ্ছিল। যেহেতু মীরার ডেলিভারি ডেট 2-1 দিন পরেই, তাই তাকে দেরি না করে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। খবর পেয়ে আবির, আকাশের নূর তিনজনই দ্রুত ছুটল হসপিটালের দিকে। অপারেশন থিয়েটারের বাইরে ওয়েট করছে চৌধুরী পরিবার। করিডোরে কেউ হাঁটছে, কেউ বা বসে আছে, সবাই খুব টেনশন করছে। প্রায় 1 ঘন্টা হতে চলল মীরাকে ওটিতে নেওয়া হয়েছে। প্রেশার হাই এবং শ্বাসকষ্টের ফলে মীরাকে ইমিডিয়েটলি সিজার করার সাজেশন দিয়েছে ডাক্তার। যে কোনো মেয়ের সিজারের আগে অনুমতি পত্রে স্বামীর সই নেয়। স্বামী সেখানে উপস্থিত না থাকলে পেশেন্টের যে কোনো অভিভাবক ও সেই পত্রে সাইন করতে পারেন। আকাশ উপস্থিত না থাকায় মিস্টার মনির চৌধুরী অনুমতি পত্রে সই করেন। প্রায় 20 মিনিট হলো মীরা মা বাবা এসেছেন। হঠাৎই ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। কান্নার আওয়াজে পরিবারের সবার কানে যেতে তাদের মন থেকে যেন ভীষণ বড় এক দুশ্চিন্তার পাথর নেমে গেল। ভেতর থেকে 2টো নার্স 2টো ট্রেতে করে বাচ্চাদের নিয়ে এলো। বাচ্চাদের গায়ে রক্ত মাখানো। নার্সরা বেরিয়ে আসতেই বাচ্চাদের বাবাকে খুঁজলেন। সম্ভবত বাচ্চাদের প্রথমত বাবারাই কোলে নেয়। হয়তো মিসেস রেহেনা বুঝলেন নার্সদের মনোভাব, তাই তিনি নার্সদের এগিয়ে গিয়ে বললেন, বাচ্চাদের বাবা এখনো আসেনি, তবে আসছে একটু পরেই। আপনারা বাচ্চাদের আমায় দিন। বাচ্চাদের বাবা আসার কথাটা তিনি চেপে গেলেন। মিথ্যে বললেন নার্সদেরকে। সত্যি তো তিনিও জানেন না যে আকাশ, আবির ও নূর কখন ফিরবে। আদৌ তারা ঠিক আছে কিনা, বাচ্চারা ঠিক আছে কিনা। মিসেস রেহেনা হাত বাড়িয়ে একটি বাচ্চাকে কোলে নিতে মিসেস কাজল এসে অপর বাচ্চাকে কোলে নিলেন এবং গায়ে লেগে থাকা রক্ত পরিষ্কার করতে লাগলেন। তখনই তাদের মধ্যে উপস্থিত হলো আকাশ ও বাচ্চা সহ আবির ও নূর। আকাশ এসে মা ও বড়মার হাতের 2টি পুত্র সন্তান দেখতে পেয়ে অবাক চোখে তাকিয়ে থাকলো। মেয়ে জামাইকে এভাবে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে মিসেস সর্দার বললেন, এভাবে অবাক হয়ে কি দেখছো বাবা? এরা তোমারই সন্তান। সন্তান হয়েছে শুনে আকাশের চোখ পানিতে চিকচিক করতে লাগলো। বাচ্চাদের এদিকে এক পলক তাকিয়ে তার মাকে জিজ্ঞেস করলো। মীরা? আকাশকে বাকি কথা সম্পন্ন করতে না দিয়ে মিসেস কাজল বললেন, মীরার সিজার করতে হয়েছে, ওকে একটু পরে বেটে দিবে। আজ চৌধুরী পরিবারের 4 সন্তানের আকিকা। মীরা ও আকাশের সন্তানের আজ 7 দিন চলছে আর আবির ও নূরের সন্তানদের আজ 14 দিন। সেদিন আবনুরা ও আনাইরা কিডন্যাপ হওয়ায় তাদের আকিকা স্থগিত থাকার কাজ আজ তা পূরণ হবে। আকাশ ও মীরা সন্তানদের নাম রাখা হয়েছে আরিয়ান আদনান নিহাল চৌধুরী, কিয়ান আদনান নিভান চৌধুরী। দেখো নূর, আমাকে একদম রাগাবে না। আমি যেটা বলেছি সেটাই হবে। এর বাইরে একটাও কথা আমি শুনবো না।
কি বলছে তখন থেকে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? না, আমার মাথা কোনো খারাপ হয়নি। মাথা আমার ঠিকই আছে। এজন্যই তোমাকে আমি প্রস্তাবটা দিচ্ছি। এটা কোন প্রস্তাব? ও আচ্ছা, তাই? এটা কোনো প্রস্তাব না? তাহলে কোনটা প্রস্তাব হতো তোমার কাছে ম্যাডাম? আমি যদি বলতাম যে নূর, আমি আর একটা বিয়ে করতে চাই, এটা প্রস্তাব হতো তোমার কাছে? আবিরের এহেন কথায় নূর ক্ষিপ্ত চোখে তাকালো আবিরের দিকে, মুখে বলল, একদম খুন করে দিব তোমায়। সাহস আছে? বেশি কথা না বলে শিগগিরই প্যাকিং শুরু করে দাও। কালই আমরা হানিমুনে যাচ্ছি। এই কথা বলে আবির বেরিয়ে যেতে লাগছিল, তখনই পিছন ফিরে আবার নূরকে বলল, এরপরও একটা কথা যদি বলেছ, তাহলে তোমাকে তোমার বাপের বাড়িতে রেখে আসবো। নূর চোখ বড় বড় করে তাকালো, রাগে লাল হয়ে বলল, তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে? ঠিক আছে, বেশ, আমি আজই বাপের বাড়ি চলে যাব। সবকিছু গুছিয়ে নিচ্ছি আমি, ওয়েট। নূরের কথা শুনে আবির বিড়বিড় করে বলল, বুদ্ধু একটা। আমাকে বলে বাপের বাড়ি রেখে আসবে? এত বড় সাহস! ঠিক আছে, ঠিক আছে, আমি নিজেই চলে যাব বাপের বাড়ি। তারপর দেখবো একা একা কিভাবে থাকে। নূর আলমারির কাছে জামা কাপড় নেওয়ার জন্য গেলে হঠাৎই মনে পড়ল, কিন্তু আমার বাবার বাড়ি কোথায়? কোথায় যাব আমি? আরে, 1 নম্বরের বুদ্ধু আমি। এটাই তো আমার বাবার বাড়ি। আবির আমাকে বুদ্ধু বানিয়ে চলে গেল। অসভ্য তিতা করলা একটা। এত ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে নাকি হানিমুনে যাবে, নির্লজ্জ বেটা। তোমাকে খুব ভালোবাসি আবির ভাই। মাথার তার কেটে গেছে? পাগল হয়ে গেছিস তুই? এমা, না না না, মাথার তার কেন কাটবে? আর কিভাবেই বা কাটবে? আমার তো মাথায় কোনো তারই নেই। ইডিয়েট কোথাকার। কোথায় যাচ্ছেন আবির ভাই? আমার উত্তরটা দিলেন না যে। কি উত্তর দেব তোকে? তোর প্রশ্নের উত্তর দেব? এটা কোনো প্রশ্ন যে তোরে আমি উত্তর দেব? কিন্তু আপনাকে তো আমি ভালোবাসি আবির ভাই। এসব ভূত মাথা থেকে ঝেড়ে ফেল। আর আমার অন্য জায়গায় সম্পর্ক আছে। আপনার গার্লফ্রেন্ড আছে আবির ভাই? হ্যাঁ আছে, ওটাই তো বললাম তোকে। নূর এবার কান্না করতে লাগলো, নিজের ঠোঁটটা হালকা ফুলিয়ে বলল, কে সে? নাম কি তার? পরিচয় দাও, পরিচয় দাও এক্ষুনি। আমি তাকে খুন করে ফেলবো। আবির এবার রাগ সামলাতে না পেরে নূরের গালে ঠাস করে একটা চড় মেরে দিল। অমনি নূরের ঘুম ভেঙে গেল। ডান গালে হাত দিয়ে উঠে বসলো সে, বিছানা ছেড়ে। চোখ বড় বড় করে আশেপাশে তাকালো। দেখতে পেল একটা বড় রুম। সেই রুমের পূর্ব দিকের মাঝ বরাবর একটি বড় সড়ো বিছানা, এবং সেই বিছানাতে নূর বসে আছে। নূর আশেপাশে তাকিয়ে তার সন্তানদের এবং আবিরকে খুঁজল। পাশেই আনাইরা ঘুমন্ত অবস্থায় দেখতে পেল। আপনুরা নেই। নূর ভাবলো আবির হয়তো আবনুরাকে নিয়ে গেছে কোথাও। বিড়বিড় করে বলল, কিন্তু আমি এই রুমে কিভাবে আসলাম? আমি তো ঘুমিয়ে গেছিলাম গাড়িতেই। তাহলে কিভাবে আসলাম? আমাকে কে নিয়ে এলো এখানে? নূরের ভাবনার মাঝে খট করে দরজা খোলার আওয়াজ পাওয়া গেল। নূর সামনে তাকাতে দেখতে পেল মেয়েকে কোলে নিয়ে আবির রুমে প্রবেশ করছে। আবির মেয়েকে এটা সেটা বলছে, আর মেয়ে তার খুশি খুশি সেই কথাগুলো শুনতে ব্যস্ত। যেন সে তার বাবার সব কথা বুঝতে পারছে এবং নিজেও কথা বলতে চাইছে। আবির মেয়ের সাথে কথা বলতে বলতে সামনে তাকালো, দেখলো নূর বিছানায় বাবু হয়ে বসে আছে। আরে তুমি উঠে গেছো? কখন উঠলে তুমি? কিছুক্ষণ আগেই। তোমার মেয়ে এখনো ঘুমোচ্ছে। নূর এক পলক আনায়রার দিকে তাকালো, পরপরই আবিরের দিকে তাকিয়ে বলল, আমি এই রুম পর্যন্ত কিভাবে এলাম? আবির সোজাভাবে উত্তর দিল, আমি নিয়ে এসেছি তোমাকে। তুমি ঘুমিয়েছিলে, তোমার মায়াবী মুখটা দেখে ডাকতে ইচ্ছে করেনি, তাই তোমাকে কোলে করে নিয়ে এসেছি আমি। নূর নাক মুখ কুঁচকে বলল, কি সব বলো? এত লোকের মাঝ দিয়ে তুমি আমাকে কোলে করে নিয়ে এসছো? আর তুমি আমাকে নিয়ে আসলে বাচ্চাদেরকে নিয়ে আসলো কে? নূরের ভোলা ভালা কথায় আবির ক্রুর হাসলো। হোটেলের 2জন স্টাফ তোমার মেয়েদের নিয়ে এসেছে, আর আমি তোমাকে এত ভিড়ের মাঝে দিয়ে তোমাকে কোলে করে নিয়ে এসেছি, এতে লজ্জা পাচ্ছ? কিন্তু এত লোকের মাঝে তো আমি তোমাকে লিপ কিস করার সাহসও রাখি। নূর আবিরের এখনো কথাই হাঁ হয়ে গেল। নাউজুবিল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহ মার্কা কথা কোথা থেকে শিখলে তুমি? আবির নূরের পাশে গা ঘেঁষে বসে বলল। যেদিন থেকে প্রেমে পড়েছিলাম সেদিন থেকে। নূর এক ভুরু উঁচিয়ে বলল, কোথায়? আগে তো এমন নাউজুবিল্লাহ মার্কা কথা বলতে না। এখন থেকে বলবো ভাবছি। নূর কিছু বলতে যাচ্ছিল, হঠাৎই তার স্বপ্নের কথাটি মনে পড়ল। গমগমে কণ্ঠে বলল, তুমি আমাকে রিজেক্ট করলে কেন? হ্যাঁ? নয় হ্যাঁ, তুমি আমাকে রিজেক্ট করেছো। তুমি নাকি অন্য মেয়ের সাথে প্রেম করো। কে সেই মেয়ে? আবির অবাকের চরম পর্যায়ে গিয়ে পৌঁছালো। অবাক চোখে নূরের দিকে তাকালো।
আগা মাথা কিছু না বুঝতে পেরে বলল, কি সব বলছো? রিজেক্ট? কোন মেয়ে মানে? হ্যাঁ, মেয়ে আর রিজেক্ট। তুমি আমাকে রিজেক্ট করেছো। আমি স্বপ্নে দেখলাম তুমি বলেছিলে তুমি অন্য একজনকে ভালোবাসো। কে সেই মেয়ে বলো? আবির নেত্র পল্লব দুইবার ঝটকালো, ড্যাব ড্যাব করে তার মায়াবিনীর পানে চাইল। স্বপ্ন কি না কি দেখেছো, এটা নিয়ে আমায় জাজ করছো? হ্যাঁ করছি। এটা সত্যি না হলে আমি কেন স্বপ্নে দেখলাম বলো? আবির নূরকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, কারণ আমার মায়াবী তার মিষ্টি করলাকে খুব ভালোবাসে। তাকে নিয়ে এত বেশি ভাবে যে রাত দিন শুধু তাকেই দেখতে পায়। আর আমি সেই মায়াবিনীকে তার থেকেও বেশি ভালোবাসি। আবিরের এমন মিষ্টিময় কথায় নূর গলে গেল, লজ্জাও পেল সামান্য। লজ্জা পেয়ে মাথা নুইয়ে নিল। নূরের লজ্জা মাখা মুখ আবিরকে টানছিল। নূরের গালের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যাচ্ছিল, উদ্দেশ্য নূরকে কিস করা। ঠিক অমনি আনায়রা ঘুমের মধ্যে কেঁদে উঠল। আবিরের মুখ চুপসে গেল। নূর আনায়রার গায়ে হাত দিতে আনায়রা আবার ঘুমিয়ে গেল। আর আবনুরা, সে এতক্ষণ আনায়রার পাশে শুয়ে দেখছিল তার বাবা মার কর্মকাণ্ড। নূর বেঘরে ঘুমোচ্ছে। হঠাৎ তার ফোন বেজে উঠল। নূর ঘুম আলগা হলো। চোখ বন্ধ রেখে হাতিয়ে হাতিয়ে ফোন খুঁজতে লাগলো। ফোন না পেয়ে আস্তে আস্তে চোখ মেলে তাকালো। পুরো রুমে অন্ধকার বিরাজ করছে। নূর আবারও ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল বালিশের পাশে। কখনো বিছানার নিচে পড়ে গেছে কিনা সেই সন্দেহে বিছানার চাদরের নিচেও হাত চালালো। হঠাৎই ঠান্ডা একটা স্পর্শ। ফোন স্ক্রিনে ভেসে উঠল সময় 11:35। তৎক্ষণাৎ স্ক্রিনে আবার নামটা জলজল করে উঠল, মিষ্টি করলা। এই নামে সেভ করা আছে। নামটা দেখে নূর হাসলো। মনে পড়ল যখন প্রথম আবির এই নামটা দেখেছিল তার রিয়াকশন কেমন ছিল। আবির নিজের নাম প্রেয়সীর ফোনে মিষ্টি করলা দিয়ে সেভ করা দেখে বলেছিল, মানুষ প্রেমিক পুরুষের নাম কত রোমান্টিক, জান, সোনা, ময়না এসব দিয়ে সেভ করে। আর তুই এটা কি দিয়ে সেভ করেছিস? আমার ফোনেও তোর নম্বর মায়াবিনী লিখে সেভ করা আছে, এই দেখ। নূর ভাবনা থেকে বেরিয়ে ফোন রিসিভ করলো। রিসিভ করতে আবির কিছু বলার আগে নূর বলে উঠল, এত রাতে কোথায় গিয়েছো তুমি? নিশ্চয় বালুর চর একা একা ঘুরে দেখছো। আমায় না নিয়ে একা একা ঘুরে বেড়াচ্ছো? নূর যে রাগ করেছে এটা বুঝতে আবির সামান্য হাসলো। মুখে বলল, হোটেলের নিচে তোমার জন্য অপেক্ষা করছি, নেমে এসো শিগগিরই। নূর তার পাশে থাকাতে দেখলো বাচ্চারা নেই। কিছু বলতে যাবে তার আগে আবার তার নিজস্ব পুরুষের কণ্ঠ শোনা গেল, বাচ্চারা আমার কাছে আছে, তুমি রেডি হয়ে নিচে আসো। আবিরের কথা মতো নূর রেডি হয়ে নিচে নামলো। হোটেল থেকে বেরিয়ে 1 মিনিট এগোতেই দেখতে পেল আবির উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। নূর আবিরের কাছে যেতে আবির নূরের চোখে একটি লাল ফিতা দিয়ে বেঁধে দিল। আরে চোখ কেন বাঁধলে? আর বাচ্চারা কোথায়? চুপচাপ চলো আমার সাথে, সব দেখতে পাবে। নূর আর কিছু না বলে চুপচাপ এগোতে লাগলো আবিরের সাথে। চোখ বেঁধে হাঁটতে হাঁটতে শুধু শুনছে ঢেউয়ের শব্দ আর আবিরের হাতের ছোঁয়া। খানিকটা দূরে যেতে আবির নূরের চোখ খুলে দিল। নূর চোখ খুলতেই তার চোখের সামনে দেখলো তার জন্য হয়তো সে প্রস্তুত ছিল না। তার বন্ধু বান্ধবী এবং তার ভাই ভাবি সবাই উপস্থিত। এই মুহূর্তে নূর কি রিয়াক্ট করবে সে সেটাই ভেবে পাচ্ছে না। কিন্তু সে সেই মুহূর্তে ভীষণ খুশি। নূর তাদের দিক থেকে নজর সরিয়ে চারপাশে তাকালো। যা দেখলো তার জন্য যেন তার নিঃশ্বাসই আটকে গেল। সামুদ্রিক বাতাসে উড়ছে হালকা সাদা পর্দা। বালুর উপর জ্বলছে সারি সারি মোমবাতি আর রাইস লাইট। বালির মাঝখানে মোমবাতি দিয়ে লেখা হ্যাপি বার্থডে নূর। তার পাশে ছোট ছোট রঙিন পাথর দিয়ে লেখা আছে রাজকন্যাদের আম্মু। আবির নূরকে একটা টেবিলের পাশে দাঁড় করিয়ে বলল, এই বালুর চর যেমন সমুদ্রের একান্ত জায়গা, ঠিক তেমনই তুমি আমার একান্ত সবচেয়ে আপন অনুভূতি। হ্যাপি বার্থডে। আজকের দিন থেকে যেন তোমার জীবনের সব দুঃখ মুছে যায়। আনন্দময় হোক আজ থেকে তোমার সমস্ত জীবন, সমস্ত সময়। পরপর এতগুলো সারপ্রাইজ পেয়ে নূর যেন স্তব্ধ প্রায়। কি বলবে সে? এত কিছু যে তার ধারণার বাইরে। সে তো কখনো ধারণাও করেনি কক্সবাজারে এসে সে এত বড় সারপ্রাইজ পাবে। কিরে বুনু, আর কতক্ষণ? কেকটা তো এবার কাট। স্বপ্ন দেখছিস না, পুরোটাই সত্যি। ভাইয়ের কথায় হুঁশ ফিরে পেল নূর। টেবিলের এক সাইডে রাখা চাকুটা নিয়ে অপর হাত দিয়ে আবিরের হাতটি তার হাতে রেখে কেক কাটলো সে। তখন সবাই একসঙ্গে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে নূর। কেক কাটা শেষে নূর কেক খাইয়ে দিল আবিরকে। আবিরও নূরকে কেক খাইয়ে দিল। তারপর এক এক করে সবাইকে কেক খাওয়ালো নূর। টেবিলটির পাশে রাখা ছিল 2টি দোলনা। একটি দোলনায় আবনুরা
আনাইরা ও অপর দোলনায়। আরিয়ান, কিয়ান তারা চারজনেই ঘুমন্ত অবস্থায় আছে। তারা সেখানে আরো 2 ঘন্টা কাটালো, আনন্দ উচ্ছ্বাস করলো কিছুক্ষণ। নূর আর তার ফ্রেন্ডদেরকে হাসি তামাশা করতে দেখলো। রজনীর কথা মনে পড়ল তার। একদিন এরকম হাসি ঠাট্টায় মেতে থাকতো তার ফ্রেন্ড সার্কেল। নূরের খারাপ লাগা হয়তো বুঝলো আবির। নূরের এক হাত তার 2 হাতের মধ্যে আবদ্ধ করে নিল। নূর তাকালো আবিরের চোখের দিকে। আবিরের সেই চোখে যেন নূরকে স্পষ্ট সান্ত্বনা দিচ্ছে। রাত 2:30 সবাই হোটেলে ফিরে এলো। আবির আগে থেকেই রুম বুক করে রেখেছিল বাকিদের জন্য। যে যার বরাদ্দ করা রুমে চলে গেল। নূর, ভালোবাসি, ভীষণ ভালোবাসি তোমাকে। আবিরের আবেগময় কথায় নূর হাসলো, বলল, আমিও ভীষণ ভালোবাসি তোমাকে। 3 বছর পর। মাম্মা, মাম্মা দে তো না, আমার আবলা মালচে। নূর হাতে ফুল সেলাই করছিল তার মেয়েদের জামাতে। মেয়ের কথায় নূর মাথা তুলে মেয়ের দিকে তাকিয়ে বলল, কেন মেরেছে আম্মা ও তোমাকে? আমি আলিয়াল, আবলা আলিয়াল কে বলতেছি তাই। নূর আর কিছু বলল না, কেননা এটা রোজকার ঘটনা। আনায়রা আর কিয়ানের খুব মিল। তারা দুজন দুষ্টুমিতে সেরা। তারা দুজন আবনুরা আর আরিয়ানকে একদমই দেখতে পারে না। দেখতে পারে না বলতে আবনুরা আর আরিয়ান তাদের দুজনের মতো দুষ্টু নয় কিনা। আবনুরা আর আরিয়ান যেমন শান্ত, তেমনি আনায়রা আর কিয়ান, এরা দুজনই বড্ড অশান্ত, ভীষণই দুষ্টু তারা। এই দুজনের সাথে ওই দুজনের একদমই বনে না। আমার বাবা আর মামুনিরা কই? দেখো তোমাদের জন্য আমরা কি এনেছি। বাবার কণ্ঠ পেতে আনায়রা দৌড়ে চলে গেল নিচে। নূরও সেলাই রেখে মেয়ের পেছন পেছন গেল। দেখলো আবির আর আকাশ দুজনে ব্যাগ ভর্তি হাতে খেলনা নিয়ে এসেছে। এরা দুজনই কখনো 4 জনকে আলাদা চোখে দেখে না। কেউ একজন কোনো কিছু আনলে 4 জনের জন্যই নিয়ে আসে। আর বাড়ির বড়দের, তাদের তো চোখের মনে এক একজন। 4 জনকে ছাড়া যেন অচল তারা। একটা সুতোয় বাঁধা যেন এই চৌধুরী পরিবার। এমন এক সুতো, যেই সুতো ভালোবাসা আর বিশ্বাস দিয়ে গড়া।